কেমন আছো সবাই? পদার্থবিজ্ঞান তৃতীয় অধ্যায় বলেন ঘর্ষণের উপর আজকের ক্লাসটি যদি মনোযোগ সহকারে কেউ করো সেক্ষেত্রে আশা করি ঘর্ষণ থেকে ত্বরণ বের করতে কারো আর অসুবিধা থাকবে না। তাহলে ক্লাসটি দেখতে থাকো। দূরত্ব বার করতে গেলে আমরা মনে রাখবো কোনো কিছু বল দেওয়া থাকে, যে ধরনের বলই থাকুক, বল দেওয়া থাকলে আমরা আগে বার করবো হচ্ছে কি ত্বরণ। আগে কি বার করবো? ত্বরণ বার করে আমরা তারপরে হচ্ছে গতির সমীকরণ দ্বারা দূরত্ব বার করবো। প্রথম কাজ কি বার করা? ত্বরণ বার করা। তাই আমরা যদি ঘর্ষণ সম্পর্কিত কোন অঙ্ক করতে চাই, প্রথম কাজ কি? ত্বরণ বের করা। কি বার করা? তারপর হচ্ছে কি গতি সম্পর্কিত যে সমীকরণ গুলো আছে ওইগুলা দিয়ে আমরা যখন যে তথ্য থাকবো ওই তথ্য অনুযায়ী কি করবো? অঙ্ক করে আমরা বাকি কাজ করা। তাহলে আমাদের যদি কোনো জায়গায় ঘর্ষণ থাকে, প্রযুক্ত বল থাকে। প্রযুক্ত বলতে আমরা বলছিলাম যে কোনো বস্তুর উপর যেই বলটা প্রয়োগ করা হয় ওটা কি বলা হয়? প্রযুক্ত বল। আর যেই বলটা ত্বরণ সৃষ্টি করে ওটা বলে কি? কার্যকরী বল। কয়টা বল? দুইটা, একটা প্রযুক্ত আর একটা কি কার্যকরী। এটা কি প্রযুক্ত বল, এটা কি কার্যকরী বল। অনেক ক্ষেত্রে প্রযুক্তি বলটা এফ দ্বারা হয় আর কার্যকরী বলটা এফ প্রাইম দ্বারা হয়। আমরা এগুলো লিখবো না। আমরা প্রযুক্ত বল তো বুঝলাম এফ, কার্যকরী বল কি বুঝলাম এফ। আমরা নিউটনের দ্বিতীয় সূত্র থেকে একটা সমীকরণ বানিয়েছিলাম না, এফ ইজ ইকুয়াল টু এম এ। নিউটনের দ্বিতীয় সূত্র কি বানিয়েছিলাম? এফ ইজ ইকুয়াল টু এম এ। কি বানিয়েছিলাম? এফ ইজ ইকুয়াল টু এম এ। এই এফ ইজ ইকুয়াল টু এম এর মানে কি? এই এফটার মানে কি? প্রযুক্ত বল না কার্যকরী বল? কোনটা? প্রযুক্ত বল না। এই এফ মানে হচ্ছে কি? কার্যকরী বল। একটা বিন্দুতে যত ধরনের বল কাজ করবে সবগুলা বলের লব্ধি যা হইব বা সবগুলা বলের যোগফল যা হইব, সবগুলা বলের এই লব্ধি বা কার্যকরী বল সমান হচ্ছে কি? এম। তাহলে এই জন্য এটা চাইলে কি লেখা যায়? সামেশন অফ এফ ইজ ইকুয়াল টু কি লেখা যায়? এম। যতগুলা বল থাকবো সবগুলা যোগ বিয়োগ করে যা পাই মোট যেটা থাকবো এটা সমান কি হবো? এম। কথা বুঝছো? আমরা সব যতটা বল এক জায়গায় কাজ করবে সবগুলা বলের আমরা কি করাম? যোগ বিয়োগ করবো। মানে যোগ আমরা বলছি যোগফল, কিন্তু আসলে বল তো বিপরীত দিকে হইতে পারে, তখন কিন্তু ওটা কি যোগা বিয়োগ হয়ে যাবে। তখন আমরা যোগ করবো না, দুই দিকে কাজ করবো তখন কি করবো? আমরা বিয়োগ করবো। এক দিকে কাজ করে তখন কি করবো? একই দিকে হইলে যদি কি দুইটা বল একই দিকে থাকে সেক্ষেত্রে আমরা বলতে করাম যোগ করাম, বিপরীত দিকে থাকলে বিয়োগ করাম। এনি বুঝছো? এখন আর আমরা আরেকটা কি করছিলাম যে ঘর্ষণের ক্ষেত্রে একটা বস্তু ঘর্ষণ কিসের বিরুদ্ধে কাজ করে? ঘর্ষণ কিসের বিরুদ্ধে কাজ করে? আপেক্ষিক গতির বিরুদ্ধে। কার বিরুদ্ধে? আপেক্ষিক গতির বিরুদ্ধে। একটা বস্তু যখন একটা বস্তুর উপর দিয়ে চলতে চেষ্টা করে তখন কি হয়? তাদের স্পর্শতলের মধ্যে আপেক্ষিক গতির বিরুদ্ধে একটা কি বল তৈরি হয়। এই বলটাই কি? ঘর্ষণ বল। তো ঘর্ষণ বল কার বিরুদ্ধে কাজ করে? আপেক্ষিক গতির বিরুদ্ধে। ঘর্ষণ বলের বিরুদ্ধে না, ঘর্ষণ কি বলের বিরুদ্ধে কাজ করে? ঘর্ষণ কার বিরুদ্ধে কাজ করে? আপেক্ষিক গতির বিরুদ্ধে কাজ করে। আমরা একটু আগে আমরা অঙ্ক করলাম তখন দেখবা যে কোনো কোনো ক্ষেত্রে বল যেদিকে ঘর্ষণে কি হতে পারে? এদিকে হইতে পারে। আবার কোন কোন ক্ষেত্রে বলের বিপরীত কি হইতে পারে। তোমাদের এসসিতে সাধারণত বলের বিপরীতই থাকে। তাহলে আমরা যখন যে মানে সহজ কথা যেটা আমরা যখন বল নিয়ে কাজ করবো, যে বল নিয়ে বলবো যে দূরত্ব বার করার লাগা, তারপরে কি বার করার লাগা? সরণ বার করার লাগা। সেই ক্ষেত্রে আমরা সর্বপ্রথম কাজ হচ্ছে কি বলের কি বার তৈব? ত্বরণ বার। ত্বরণ বার কইরা পরে আমরা আমাদের কাছে আদি বেগ আছে না শেষ বেগ আছে, গতির সমীকরণ গুলা দিয়ে আমরা দেখবো কোন সূত্র ব্যবহার করতে পারি। ঠিক আছে? প্রথমত মনে করো তোমার কাছে এটা একটা ব্লক ছিল। কি ছিল? আর এটা একটা তল। এই তলের মধ্যে ব্লকটা কি গতিশীল। আমরা যদি কত একটা ট্যাপ দেখি, এনে কি আছে? এম। কত? এটার বর কত? এম কেজি। কত কেজি? আচ্ছা, আমরা ঘর্ষণ সম্পর্কিত ঘর্ষণ সহগ সম্পর্কিত কালকা যেটা করছিলাম, ঘর্ষণ সহগ আমরা কি করছিলাম? ঘর্ষণ সহগ সমান কি করছিলাম? যে এফ ইজ ইকুয়াল টু মিউ এন লিখছিলাম নাকি? যদিও এটা সব জায়গায় কি দিলে হয়? আর দিলে হয়, কিন্তু তোদের বই কি লিখছে? এন। তাই মিউ এন, এফ ইজ ইকুয়াল টু কি? মিউ এন। মিউ কি? ঘর্ষণ সহগ।
মিউ কি, আর এন কি, অবিলম্ব প্রতিক্রিয়া। অবিলম্ব অবিলম্ব প্রতিক্রিয়া প্রক্রিয়া কাজ করে। এখানে বস্তু যেহেতু এই দিকে বল প্রয়োগ করতেছে এর উপর, তার উল্টা দিয়ে কাজ করবে কি, অবিলম্ব প্রতিক্রিয়া। অবিলম্ব প্রতিক্রিয়া সবসময় যেই তলের উপর বস্তুটা আছে ওই তলের লম্ব বরাবর। একটা বস্তু দিকে থাকে এরকম, যে ধর একটা বস্তু আছে একটু হেলানো অবস্থায়, কি অবস্থায়, এটা হেলানো তল, এই জায়গায় বস্তু আছে, তাইলে অবিলম্ব প্রতিক্রিয়া কোন দিকে হইব, এই যে এই খাত। আমার কথা বুঝছো? তো অবিলম্ব প্রতিক্রিয়া সবসময় কোন দিয়ে কাজ করে, কার বিপরীতে না, অবিলম্ব প্রতিক্রিয়া সবসময় কাজ করে বস্তুটা যেই তলে আছে ওই তলের লম্ব বরাবর, যেই তলে আছে ওই তলে লম্ব বরাবর। এটা যদি এরকম সমতল থাকে তাহলে কি উপরের দিকে হইব। এটা যদি এরকম আনত তল থাকে, আনত তল মানে বুঝছ তো, ভূমির সাথে একটা ডিগ্রি মানে একটা কোণ করে যখন হেলানো অবস্থা, এটা কি বলে, আনত তল। তার একটা থিটা থাকলে এটা বলে থিটা ডিগ্রি কোণে আনত। এই আনত বা যে হেলানো তল থাকলে কোন দিকে হইব, এই তলের লম্ব বরাবর। যেই তলে থাকবো তার কি বরাবর কাজ করব, লম্ব বরাবর। তাহলে এটা গেল একটা সাধারণ ব্লক, কোনো আনত তল না, একদম সমতল মানে আনুভূমিক তল। আর এটা কি একটু দিলাম, হেলানো তল। এই বুঝছো, এটা কি তল, হেলানো তল। এটা কি একদম সমতল। এখন আমরা যখন আরেকটা নিলাম এনএম, এটাও নিলাম কত কেজি, এম কেজি। এই বস্তুর বড় নিলাম কত, এম কেজি। এখন কথা হচ্ছে এই বস্তু ধরো এই জায়গার মধ্যে ঘর্ষণ নাই, কি নাই, ঘর্ষণ নাই এমন কোন জিনিস আছে, কিন্তু আমরা মনে করলাম যে ঘর্ষণ নাই, মনে করলাম কি, বা প্রশ্নে ঘর্ষণ দেওয়া নাই। তাই ঘর্ষণ ব্যতীত কি হবে, যদি ঘর্ষণ না থাকে সেক্ষেত্রে, হ্যাঁ পিছলা খাইবো বলতে ঘর্ষণ না থাকলে মানে পিছলা খাওয়া সম্ভব না, কারণ মানে পিছলা সব মানে কি, ঘর্ষণ না থাকলে পিছলা খাবো, কারণ হচ্ছে কি নাই, বাধা নাই। যাক আমরা ওইগুলা তো দেখতেছি না, আমরা কিভাবে ত্বরণ বের করবো ওটা আমরা দেখি। তাই ঘর্ষণ যদি না থাকে, কি না থাকে, ঘর্ষণ না থাকে, সেই ক্ষেত্রে ধর একটা বস্তুর এই দিকে কেউ বল প্রয়োগ করতেছে, কোন দিকে, এই দিকে, এই দিকে একটা কি বল প্রয়োগ করতেছে, যার ফলে এই দিকে তার একটা ত্বরণ সৃষ্টি হয়েছে। এ কি সৃষ্টি হয়েছে, কোন দিকে, যে দিকে বল প্রয়োগ করতেছে একই দিকে একটা ত্বরণ সৃষ্টি হয়েছে। তাইলে এখন বলো তো তার ওই এইদিকে একটা ত্বরণ সৃষ্টি হয়, কি সৃষ্টি হয়, এইদিকে একটা কি সৃষ্টি হয়েছে, ত্বরণ। এই দুদিকে ত্বরণ সৃষ্টি হলে তাহলে আমাদের এই যে এক কাজ করবো কোন দিকে, ঘর্ষণ কাজ করবো কোন দিকে, ঘর্ষণ কোন দিকে কাজ করবো, ঘর্ষণ বিপরীত দিকে। ঘর্ষণ তাহলে কোন দিকে, ঘর্ষণ কোন দিকে, তাহলে বিপরীত বলতে কি এদিকে না, এনে বুঝছো। আর আমরা তো লিখছিলাম মানে F = μW, এটা যদি গতি ঘর্ষণ হয় তাহলে কি লিখব, F K, স্থিতি ঘর্ষণ হলে F S, আবর্ত ঘর্ষণ হলে কি F R। তাহলে ঘর্ষণটা কোন দিকে কাজ করবো, যেহেতু এটা গতিশীল তার মানে আমি কি কি ঘর্ষণ কাজ করবো, গতি ঘর্ষণ। এই ক্ষেত্রে আমরা কি লিখব, F K, কি লিখবো, এনে বুঝছো। এই বস্তুতে ধর আচ্ছা আমরা তো বলছি মানে ঘর্ষণ নাই, আমি কি বলছিলাম, ঘর্ষণ নাই, তাহলে আমরা তো কোনো ঘর্ষণ কাজ করতো না, তাহলে ঘর্ষণ থাকবো না। আর এই জায়গার মধ্যে যদি ঘর্ষণ আছে, এইদিকে বল প্রয়োগ করছি, তোরা মনে কর কি এইদিকে হইছি, তাহলে ঘর্ষণ কোন দিকে কাজ করবো, এইদিকে। এটা এটা কি যেমন ঘর্ষণ আছে, আমরা এই পরে যে নিয়ম সবটি মধ্যে ঘর্ষণ কি মানে এটা মানে দিলাম ঘর্ষণ বের, তার বাকি সবটি মধ্যে কি ঘর্ষণ আছে। তাহলে এটা মধ্যে কি, এটা মধ্যে তো পরে বুঝা দিচ্ছি, এটা বুঝছিস তো। এখন এখানে কি বল, অবিলম্ব প্রতিক্রিয়া আমরা বুঝলাম কোন দিকে, উপরের দিকে, কারণ অনেক সময় এফ এর মান থাকে না, তখন আমাদের ক্ষেত্রে মিউ এর মানও থাকে না, মিউ আমাদের ক্ষেত্রে এবারে বার মানে এনডা ক্ষেত্রে আমাদের বের করে নিতে হয়। এনে বলতে স্যার আমরা আর লিখতে পারি, কি লিখতে পারি, আর তাহলে এই ক্ষেত্রে এখন যদি ঘর্ষণ মান অবিলম্ব প্রতিক্রিয়া কোনো কাজ করার প্রয়োজন নাই, কোন জায়গায়, এই জায়গায় অবিলম্ব প্রতিক্রিয়ার কোনো কাজ করার প্রয়োজন নাই, কারণ ঘর্ষণ নাই বলছি আমরা, কিন্তু এই জায়গায় তো ঘর্ষণ আছে। এখানে যদি আমরা ওই এফ এর মান না থাকে তাহলে আগে কে দেব, তাহলে মনে রাখবা যে কোন একটা বস্তু কোনো একটা তলে রাখলে ওই বস্তু ওই তলের উপর কতটুকু বল প্রয়োগ করে, তার ওজনের সমান। কি এর সমান, যে কোনো জায়গায় তুমি একটা ইট যদি এই বেঞ্চের উপর রাখো কতটুকু বল প্রয়োগ করবে, তার ওজনের সমান। তুমি যদি কি একটা
ইটকে এনে না রেখে তুমি কি অন্য কোনো জায়গায় রাখো সেম, যেই তলে রাখবা কতটুকু বল প্রয়োগ করবো তার ওজনের সমান। তাহলে এই বস্তুর ওজনের সমান নিচে দিয়ে কাজ করবো না? ওজন কি ডাব্লিউ ইকুয়াল টু mg, ওজন ডাব্লিউ ইকুয়াল টু কি ওজন ডাব্লিউ ইকুয়াল টু mg। m তো জানি আমরা, m কি বস্তুর ভর আর g কি অভিকর্ষজ ত্বরণ, g কি তাহলে ওজন কোন দিকে কাজ করছে নিচের দিকে। আর তাহলে প্রতিক্রিয়া অবিলম্ব প্রতিক্রিয়াটা কোন দিকে কাজ করবো? অবিলম্ব প্রতিক্রিয়া কোন দিকে কাজ করে? মানে যেই তল থাকবো এই তলে লম্ব বরাবর, তার মানে এনতে খাড়া কিটা উপরের দিকে, এটা কি n, এই n তাহলে কার সমান হইব ডব্লিউ সমান, মানে কি m কি এটাও কি mg, এটাও কি mg হবে না, কারণ উপরে খাড়া তো এটা। ওজন যে দিকে দিকে যা আছে নিউটনের তৃতীয় সূত্র অনুসারে কি প্রত্যেক ক্রিয়ার সমান এবং কি বিপরীত প্রতিক্রিয়া আছে। তাই এই যেহেতু ওজন যেহেতু এই বস্তুটা যেহেতু এইদিকে mg পরিমাণ বল দিচ্ছে, ওই তল তার উপর কি mg পরিমাণ একটা প্রতিক্রিয়া দিবে, তাহলে এখানে n মান কত হইব mg, জি অভিকর্ষজ ত্বরণ। এখন বুঝছো, এই তলের মধ্যে এটা একটু মনে দিতে বুঝছো কারণ একটু ঝামেলা আছে, তাই আমরা চিত্রটা একটু বড় করে রাখি। ধরো এই জায়গার মধ্যে বস্তু আছে, কি আছে, আর এই কোণটা ধরো থিটা, কিরা ওজন সব সময় খাড়া নিচে দিয়ে কাজ করে, মনে রাখবা। ওজন কোনো সময় কি তির্যক ভাবে দেড়া টেরা কাজ করে না, সবসময় কি কাজ করে একদম খাড়া নিচ দিয়ে কাজ করে। কোন দিকে কাজ করে? খাড়া নিচ দিয়ে। তাহলে তার ওজনটা কোন দিকে কাজ করবো? এই বরাবর না? এনে বুঝছো কিনা বলো? ওজনটা কোন দিকে কাজ করবো? এইদিকে। তাই অবিলম্ব প্রতিক্রিয়া থাকবো এই লম্ব বরাবর নাকি? কারণ তো বলছিলাম যেই তলে থাকে এই তলের সাথে কেমনে কাজ করে লম্ব বরাবর, যেই তলের সাথে থাকে এই তলের সাথে কেমনে কাজ করে লম্ব বরাবর কাজ করে না। এটা তুই লম্ব বরাবর কাজ করে, তা এই জায়গার থেকে এই দিকে তো একটা বল লাগবে, কারণ বস্তু তো তারা এই দিকে বল প্রয়োগ করতেছে, এর একটা প্রতিক্রিয়া কাজ করে কোন দিকে উপরের দিকে। তাহলে আমার এই দিকে তার মানটা জানলো না, এই দিকে যদি তার মান জানতে চাই তাহলে আমাদের দুইটা জিনিস জানতে হইব, যেগুলো বলে হচ্ছে উপাংশ। কি বলে? কোন একটা বলের বেশ কয়েকটা উপাংশ থাকে, কি থাকে উপাংশ। উপাংশ মানে অংশ আর কি, একটা বলের কতগুলো অংশ কাজ করে। তাই আমরা দুইটা জিনিস মনে রাখো, তাইলে আপাতত হবে ধরো এটা এফ, কিরা শুধু বল না যে কোনো জিনিসের উপাংশ থাকে, এই বরাবর আমি একটা দিলাম আর একটা থিটা কোণ দিলাম, কি দিলাম এফ এর একটা অংশ এই বরাবর কাজ করবে, এটা বলবো আমরা এফ কস থিটা। কি বলবো? আর এটার সাথে লম্ব বরাবর একটা কাজ করবো, এটা বলে কি এফ সাইন থিটা। এগুলো বলে লম্ব উপাংশ। কি বলে? তোমরা জানো যে ইন্টারমিডিয়েটে যাইবা এসএসসি থেকে আর এগুলো একদম বিস্তারিত হইবা। এখন এই যার লগে থিটা তার লগে কি এফ কস থিটা, মানে এই বলটা যতই হোক তার একটা অংশ এই বরাবর কাজ করে, তার একটা অংশ কি এই বরাবর কাজ করে। আমরা যখন একটা বল টল এমনি উপরের দিকে নিক্ষেপ করি, কি করি উপরের দিকে নিক্ষেপ করি, তখন কি হয় বলটা বল কি উপর খাড়া উপরে থাকা না আস্তে আস্তে এমনি আস্তে আস্তে কি হয় নিচে এরকম করে নিচের দিকে হয় না। এর কারণ কি তুমি তো দিছিলে এই বরাবর, এর দুটো উপাংশ, একটা এখানে তারে কোন দিকে উপরের দিকে, আর একটা এখানে কি তারে সামনে এদিকে সামনের দিকে। একটার কারণে সে উপরে উঠে আর একটা কারণে সে কি হয় সামনে যায়। এই যে একটা কারণে সে কি হয় সামনে যায়, আর একটা কারণে সে কি হয় উপরের দিকে উঠে। এই দুটো জিনিস বুঝছো, যার লগে কোন তার লগে কি কস থিটা দিয়াম, আর বিপরীত লম্ব থাকবে এটা কি দিয়াম সাইন থিটা। এনি বুঝছো? এখন এই যে আমরা থিটা দিলাম, কি দিলাম এই থিটা দিলে এটা লম্ব টানছি মানে কিনা 90 ডিগ্রি না, এটা কত ডিগ্রি লম্ব দেওয়া মানে এটা কত ডিগ্রি 90 ডিগ্রি। কত ডিগ্রি? এখন এটা যদি 90 ডিগ্রি হয় তাহলে বলো এটা 90 ডিগ্রি মানে কি, এটা কি এটা কি 90 মাইনাস থিটা না, এটা কত 90 মাইনাস থিটা না। আবার এই পুরাটা কত এইটুক কত হইব 90 ডিগ্রি তো হইব, কারণ এটাও তো লম্ব এই তলের উপর কিটা মানে এটা এই তলের উপর কেমনে আছে লম্ব আছে না, তাহলে এই পুরা কোণটা কত 90 ডিগ্রি না। আবার এই যে এই কোণটা কত মানে একটা সমকোণে দিব, ধর একটা কোণ যদি 90 ডিগ্রি হয় বাকি দুটো কোণের যোগফল কত 90 ডিগ্রি না, বাকি দুটো কোণের যোগফল কত 90 ডিগ্রি 180 না, তো বাকি দুটো কোণের যোগফল কত 90, কারণ 90 তিনটা যোগফল 180, তা একটা 90 হলে বাকি দুটো যোগফল কত, তাহলে এই দুটো যোগফল কত হইব 90। আবার এই দুটো যোগফল কত 90, তার মানে কি এই যে এর দুইটা যোগফল 90 এই দুইটা যোগফল 90, তো এর দ্বারা এটা কি সমান হওয়ার কথা না।
কারণ তুই দুইটা জিনিস নিলে মনে কর এ আর বি, আর একটা নিলে বি আর সি। এ আর বি যোগফল যা, বি আর সি এর যোগফল কি তা, তাহলে তুই কি এ সমান সি লিখতে পারছ না? আমার কথা বুঝছস? যখন এরকম যে এই দুইটা যোগফল 90, এই দুইটা যোগফল 90, এটা যদি সাধারণ, তা এই দুইটা কোণ কি থাকবো? সমান। অথবা এটাও পেতে পারো যে এই কোণটা তার পূরক কোণ, আবার এই কোণটা তার কি পূরক কোণ, তো উভয় তো এই কোণের কি পূরক কোণ না? তাহলে এই কোণটা আমরা কত পেতে পারি? থিটা। এনে বুঝছস কিনা কর? এই কোণটা কত হইব? থিটা হইতো না? কারণ এই দুইটা যোগফল 90, এই দুইটা যোগফল কি 90। তাই আমরা এই যে এন যত হইছিল এন কি থাকবো? সেম একই কোণ থাকবে না? এটা বুঝছস কিনা? সব কোন জায়গায় নাই দুটা যোগফল হইতো 90, তো একটা 90 হইলে আর একটা আইব কইতে, কারণ দুটা যোগফল 90 দিয়ে কইতে আমরা এটা কিছে মানে এই দুটা যোগফল 90, আবার এই দুটা যোগফল 90, আর কারণে এই দুটা সমান হইছে। কারণ এই আমার যতই থাক মনে করেন 10 আছে, আর এখানে কত আছে? 80 আছে। তাহলে এটা 80 এটা 10 কত মোট 90 হইছে। আবার এখন যদি 10 হয় তাহলে কত দাম লাগবে? তাহলে এটা কত সমান না? দুটো 80 হইতো না? মানে বুঝছো আমার কথা? এটা সমান হইব। কোন দুইটা? এটা পূরক কোণ যেটা। এটা না এটা এটা আর এটা না, এটা সমান হইব। এদের যোগফল কত? 90। তুই মনে কর এটা তার মনে কর 30, তো এটা কত হইব? এটা 80। 30 হইলে কত? 60। এটা যদি 60 এটা কত হইব? 30। মানে দুটো যোগফল কত? 90। তার মানে এটা কিসে? বুঝছস? সব সময় যদি দুইটা কোণ যদি একটা নির্দিষ্ট কোণের পূরক কোণ থাকে, ওই দুইটা কোণ অবশ্যই কি থাকবো? সমান হইব। আচ্ছা এনি বুঝছস? অনেক ওজনটা কোন দিকে কাজ করছি? খাড়া নিচের দিকে। ওজন খাড়া নিচের দিকে হইলে এই বরাবর তার কি কাজ করব? এমজি কি cos না sin? cos না, কারণ থিটা তো এটা, থিটার সাথে এটা কি হয়? cos থিটা। আর এই বরাবর তার যে অংশ থাকবে এটা কি এমজি। এনি বুঝছস না বুঝছস নাই? সাইন তো ওই যে আমরা বললাম যে ওই যে cos এর লগে মানে থিটার লগেরটা কি cos থিটা, তারপর লম্ব বরাবর যেটা দিলাম বিপরীত দিকে এটা কি sin থিটা। এটা থিটা, থিটার লগেরটা কি mg cos থিটা, কারণ তো বলতে f না, বলে না কত? বলে না কত? mg। তো এটা হচ্ছে mg cos থিটা, এটা কি মানে এটা লম্ব বরাবর একটা যেটা কি mg sin থিটা না? তাহলে এখন দুইটা বল তো দেখছস, এই দুইটা বলের কাজ হচ্ছে একটা তার এনে দুইটা রাখবো ভিতরে, টানতে রাখবো ভিতর দিকে, তো ফেরা না জায়গা, আর একটা দিকে কি আস্তে আস্তে তার করবো নিচে নামাইবো, আরটা কি করবো আস্তে আস্তে নিচে নামাইবো। ঠিক আছে? কি করবো? নিচে নামাইবো। বুঝছস? ও প্রতিক্রিয়া কোন দিকে কাজ করবো? অবিলম্ব প্রতিক্রিয়া এই বরাবর না? খারাপ লম্ব বরাবর না? তো এটা কোন হইব? mg sin থিটা না cos থিটা? mg cos থিটা sin থিটা না, sin থিটা কেন হবে? sin থিটা তো এই বরাবর। প্রতিক্রিয়া তো কাজ করে কি, যেই তল থাকে তার কোন বরাবর? লম্ব বরাবর না? তাহলে এটা যেহেতু এই বরাবর, এটা কোন দিকে থাকবো? কারণ বস্তু দ্বারা এই বরাবর mg cos থিটা বল দিছে, তাই এই তলটা বস্তুর উপর কি mg cos থিটা তো দিব। এনে সবাই বুঝছস? এখন বস্তুটা তুই গতিশীল কেমনে করছস তার উপরে সে কথা। তো এখন যদি বস্তুটা তুই এই দিকে গতিশীল করস, কোন দিকে? মানে এই দিকে তুই টানস, এই দিকে যদি সে কি হয়? গতিশীল হয়, তাইলে এক কথা। আর যদি গতিশীল না হয় তাইলে কি আর এক কথা। এখন ঘর্ষণ কোন দিকে কাজ করবো? এইদিকে না? বুঝছস কিনা বল? এখন ঘর্ষণ কোন দিকে কাজ করবো? এইদিকে কাজ করতো না? কেন এইদিকে? কারণ ত্বরণ এইদিকে, মানে গতি কোন দিকে? উপরের দিকে। যেহেতু টাইনটা উপরে তুলতাছস, বস্তু উপরে উঠে, তাইলে এফ কে নিচের দিকে, ঘর্ষণ নিচের দিকে হইব। আর তুই টানতাছস উপরে, কিন্তু তাও বস্তু নামতাছে কি নিচে। ভারী বস্তুটা তুই টানলে অত কি হয়? নিচে নামে না? ওই ক্ষেত্রে ঘর্ষণ কোন দিকে হইলে? এই পাশে। আমার কথা বুঝছস? আচ্ছা এখন আমরা দেখি যে ত্বরণ গুলা কেমনে বার করা, কারণ আমরা তো অঙ্ক করলে মূলত ত্বরণ গুলোই বার করতে হইব। প্রথমত ঘর্ষণ না থাকলে একদম সহজ হিসাব, তাই আমরা কি লিখছিলাম? f সমান কি m এ না? আর এই f এর জায়গা কইছিলাম কি যতগুলা বল দেয় সবগুলো যোগফল। তার কয়টা বল আছে? কয়টা বল? এখানে কয়টা বল? একটা বল শুধু কি f। এই ক্ষেত্রে একটা বল আছে, যখন ঘর্ষণ নাই তখন একটা বল আছে, যে বলটা আমি কি করছি? প্রযুক্ত করছি। অবিলম্ব বল তো হইছে কোন দিকে কাজ করে? আর বস্তু মানে ত্বরণ কোন দিকে হইতেছে? তাহলে ত্বরণের সাথে উপরের লম্বর আর কোনো কাজ নাই, কারণ হচ্ছে ওজন কাজ করে নিচে, ওজনের প্রতিক্রিয়া একে অপরকে কি করে দিছে? বাদ করে দিছে।
আমার কথা বুঝছস? আর আমরা এই বরাবর বলেন আমার কোনো কাজ নাই, আমার কাজ হচ্ছে যে বরাবর কি হইতাছে বস্তুটা গতিশীল হইতাছে এই বরাবর বা তার বিপরীত যে কোনো বল থাকলে এই দুইটা আমরা কেরাম যোগ বিয়োগ করাম, এই উপরেরটা আমরা যোগ বিয়োগ করার কোনো প্রয়োজন নাই, কারণ বস্তুটা গতিশীল কোন বরাবর এই বরাবর। আমরা তাহলে দেখতে পাবো এই বরাবর কোনো বল আছে কিনা বা এই বিপরীত দিয়ে কোনো বল আছে না, কোন বলের অংশ এদিকে আছে কিনা। ঠিক আছে, তাইলে এখানে এফ ইকুয়াল টু কি এম এ। তাইলে আমরা যদি কি ধরো এই যে তাইলে আমরা যদি এম এ যেমন কি বো এফ না, অর্থাৎ এ ইকুয়াল টু কি বো এফ বাই এম। এখন থাকলে যতই থাকুক কোন এখন যদি যতই থাকে আমরা কি করতে পারবো না। ধরো এই ক্ষেত্রে এফ এর মান ছিল কত, এফ এর মান 20 নিউটন আর ধরো এম এর মান ছিল 10 কেজি। তাহলে এখন কত হইব 20 বাই কত মানে কত 2 মিটার পার সেকেন্ড স্কয়ার। এনি বুঝছো? কিন্তু এমন যদি হইতো না একটা বস্তু একটা বল না, বল কাজ করতেছে কয়টা, অনেকগুলা বল কাজ করতেছে। কতখানি বল কাজ করতেছে? তো অনেকগুলা বল কাজ করলে কেমনে করলাম বলি, ধরো এই সেম চিত্রই যে আমরা যদি কি এইদিকে আরেকটা বল আরেকজনে টানতেছে, এইদিকে আরেকজনে টানতেছে, তখন কেলাম হইলে যদি একই দিকে টানে তখন শুধু এফ এর জায়গায় কেলাম হইলে f1 প্লাস f2 সমান কি লিখলাম হইলে m এ। আর যদি সে কি করতো একজনেটা f1 বলে টানতেছে কোন দিকে এই দিকে আর f2 বলে টানতেছে এই দিকে, তাহলে কেলাম হইলে f1 মাইনাস f2 ইকুয়াল টু কি, বুঝতে পারছো? যদি একাধিক বল কাজ করে তাহলে আমরা কি করলাম হইলে একটা বিয়োগ করলাম হইলে কি করলাম হইলে বিপরীত দিকে বেশি কাজ করবে তো মাইনাসের বোতন বুঝবে যে মাইনাস আছে মানে কি ত্বরণ কোন দিকে যাচ্ছে, বুঝে নাই? আগে পরে বিষয় না, তুই যদি পরে লস কোনো সমস্যা না, তোর ত্বরণের মান মাইনাস হবে তখন বুঝে নিবে তুই যে দিকে বলটা প্রয়োগ করছিলি ত্বরণটা এই দিকে হইতাছে না, কোন দিকে হইতাছে তোর বিপরীত দিকে হইতাছে। কারণ তুই যেটা পজিটিভ মান ধরছিলে এই দিকে না হইয়া ত্বরণ কোন দিকে হইতাছে বিপরীত দিকে, মানে তুই এইদিকে টানতেছস তুই তোরে প্লাস এই দিকটারে প্লাস ধরছস, কিন্তু ত্বরণের মানে কি মাইনাস। তার মানে বুঝতে বস্তুটা এই দিকে গতিশীল হচ্ছে না, কোন দিকে বিপরীত দিকে কি হইতাছে গতিশীল হইতাছে। ঠিক আছে, তো এইভাবে আমরা যদি একাধিক বলতে আমরা যোগ বিয়োগ করে নিয়াম, যোগ বিয়োগ তো বুঝে কেমন করবা। আর যদি তুমি মাইনাস না আনতে চাও তাহলে সবসময় কোনটা আগে দিবা, যেদিকে বল বেশি থাকে ওইটা কি করবা আগে দিবা। ত্বরণ তো ওই দিকে হইব, যেদিকে বল বেশি থাকে ত্বরণ কোন দিকে হইব এইদিকে। একাধিক বল যখন কাজ করবো তখন কি ত্বরণ বল যেদিকে বেশি ত্বরণও কি এইদিকেই হবে, তুমি বুঝছো? তাহলে প্লাস দিয়ে আমার কিছু মাইনাস একই দিকে হলে প্লাস করবে, বিপরীত দিকে হয় তখন মাইনাস দিবে। মনে কর তুই দুইটা না আর 5টা বল প্রয়োগ করছিস মনে কর, তখন তোর কাজ কি হচ্ছে তুই একটা দিকে প্লাস ধরে নিছস, যে কোনো একটা দিকে এই দিকে যেটি আছে এই সব প্লাস আর বিপরীত দিকে সবটি কি মাইনাস। তখন যখন ত্বরণ বাসস ত্বরণ যদি প্লাস রে তাহলে বুঝবি তুই যেটি প্লাস ধরছিলে এটি যে মেটান আছে বস্তু কি এই দিকে গতিশীল, আর যদি মাইনাস এ বিপরীত দিকে গতিশীল। যদি কয়টা কারণে দিবে কাজ করে তাই একদম প্লাস হবে। হ্যাঁ এমন বুঝছস? তো এটা মুছে হইলাম, এরপর একটা লিখছিলাম এখন তো বুঝলি ওই যে ঘর্ষণ থাকলে কেমনে, ঘর্ষণ থাকলে কয়টা বল কাজ করে দুইটা। এই যে আছে তার প্রশ্নের উত্তর আনা আছে, একটা কোন দিকে এইদিকে আরেকটা কোন দিকে আরেকটা কোন দিকে এদিকে না, তাহলে এই ক্ষেত্রে কি বল f মাইনাস f কি ইকুয়াল টু কি m, f মাইনাস f কি ইকুয়াল টু কি m। এই ক্ষেত্রে f এর মান মনে কর নাই, সরাসরি দিয়ে দিলে তোর লেখা ভালো, মনে কর সরাসরি দিল কি 3, তাহলে 3 বয়া দিলে f এর মান বয়া দিলে অঙ্ক শেষ। কিন্তু সরাসরি দিল না তখন কি f এর জায়গা কি মান লাগবো 1 ওই যে মিউ n মিউ মান প্রশ্নে তখন দিব। আপাতত আমরা সূত্র লিখতেছি, পরে তো মান থাক যে অঙ্কগুলো সমান যে মান পায়া ওই মান দিয়ে আমরা কি অঙ্ক করব। তাহলে এই ক্ষেত্রে কি বল f মাইনাস কি, যদি আমরা এই ক্ষেত্রে কি হয় ঘর্ষণ যদি থাকে ধর এখানে প্রযুক্ত বল ছিল f এর মানটা ধর ছিল হচ্ছে 22 নিউটন, কত নিউটন, আর ঘর্ষণ ছিল মনে কর 2 নিউটন, কত নিউটন 2 নিউটন, আর গড় আগের মতই মনে কর কত ছিল 10 কেজি। বুঝছস? তা f কত নিউটন 22 নিউটন, আর ঘর্ষণ কত 2 নিউটন, আর ভর কত 10 কেজি। তাহলে আমরা কি লিখবো f সমান কি লিখবো 22 মাইনাস f কে কত লিখবো 2 আর m কত 10 আর সাথে কত 1, বুঝছো শ্রেণী? তাহলে আমরা 10 22 এর দিকে কত থাকবো 20 আর এনে তো 10 এ হয়, তাই আমরা যে মানে এ বার করতে লিখি এই 10 এ কোন দিকে নিয়ে এই দিকে আর 20 নিয়ম কোন দিকে, সমীকরণের সব বাম পক্ষে সব ডান পক্ষে ডান পক্ষে সব বাম পক্ষে চিহ্নের কোনো পরিবর্তন নাই। তাহলে আমরা কি লিখতে পারি আর সমান 20 বাই কত
10 মানে কত হইব 2 মিটার পার সেকেন্ড স্কয়ার। এনি বুঝছো? স্যার আর যদি a ইকুয়াল টু f মাইনাস f বাই m এমনি লিখে কিছু হতো না 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 তুই বানা, এটা তুই আরো দুরূপ বানালো সমস্যা নাই। এটা তুই সমাধান কেমনে করবি এটা তোর ইচ্ছা। এটা কোনো নির্দিষ্ট কোনো উপায় না যে এইভাবেই করতে হবে, তোর যেমনে খুশি এমনি কর। কি করছো তুমি? এফ এর মান দেখো, আমি দিয়ে দিছি ঘর্ষণ মান কত, যে এই তলের ঘর্ষণ কত, মানে এই বস্তুর উপর তলের ঘর্ষণ বল কত 2 নিউটন। আর না থাকলে আমরা এই সূত্র দিয়ে করতে হইব, বের করতে হবে। তাহলে তো বুঝছো মিউ এর মান প্রশ্ন যদি দেওয়া থাকে আর এন তো অবিলম্ব প্রতিক্রিয়া আছে, প্রতিক্রিয়া কত এনো, প্রতিক্রিয়া কত, অবিলম্ব প্রতিক্রিয়া কত mg। ঠিক আছে নকিব? এম কি mg না? এরপরে এই ক্ষেত্রে আমরা এনে তো সবাই বুঝছো। আর একটা কথা হচ্ছে তোমাদের এমন সরাসরি তো প্রশ্নের মধ্যে লেখা থাকবে না যে এফ এর মান এত, এফ এর মান কত, লেখা থাকবে? প্রশ্নে দেওয়া থাকবে যে একটা বস্তুর উপর 20 নিউটন বল প্রয়োগ করা হয়েছে। ধরো এরকম করে এটা কি বলে থাকবো যে এটা 10 কেজি ভরের বস্তুর উপর 22 নিউটন বল প্রয়োগ করা হলো। তো তলে মানে ওই তলের বস্তুর উপর তলের ঘর্ষণ বল 2 নিউটন হলে বস্তুর ত্বরণ কত? অঙ্ক বুঝছো না? তো আমরা তত খুঁজে খুঁজে মান্ডি বার করতাম না, আমরা অঙ্ক করলে পরে ঠিক আছে দেবো। এই ক্ষেত্রে কি এনে তো অনেকগুলা জিনিস, এনে অনেকগুলা জিনিস না। তো এই ক্ষেত্রে আমরা যে ত্বরণটা যদি কি হয় উপরের দিকে হয় তাহলে বল বেশি কোনটা, এফ না? তাহলে এই ক্ষেত্রে আমরা কি এফ উপরের দিকে, আর এই দিকে কোনটা রাস্তা কি বল আছে, f x এফ কে আছে নাকি, f আরো কি আছে, s এই যে এমজি sin সাইন থিটা। স্যার সূত্র কি আলাদা দেবো? আলাদা বলতে আলাদা না না, আমরা তো মেইন জিনিস তো এফ ইকুয়াল টু এম তো সব, কিন্তু এফ এর জায়গা তুই কি বলবে এটা হচ্ছে কি অচিন, মানে যে অঙ্ক করবে অঙ্ক অনুসারে কিন্তু আলাদা আলাদা মস্ত করতে পারবে সূত্র, যে এরকম থাকলে এই সূত্র, এরকম থাকলে এই সূত্র, এরকম থাকলে কি এই সূত্র, কিন্তু আমরা তুই কতগুলো মস্ত করবি। তুই যদি সঠিক এটা জানো যে বেসিকটা জানো যে কি যোগ বিয়োগ করবে, তাহলে তো তুই এইটুকু লেখা পরে তুই বাকিটা তো নিজে নিজেই করতে পারবি, করতে পারবি। তেন কয়টা হইছে f মাইনাস f k মাইনাস k mg sin থিটা। তেন তুই সরাসরি f k বইলা দে, তোর লেগে সহজ, কোনো ঝামেলা নাই। আর যদি সরাসরি না বইলা দে তাহলে f k করুন লাগবো কোন সূত্রটা, f k সমান কি, f k ইকুয়াল টু কি, ওই যে মিউ n n। মিউ তো আমরা জানি ঘর্ষণ সহগ, কিন্তু n তো অবিলম্ব প্রতিক্রিয়া, এই অবিলম্ব প্রতিক্রিয়াটা কত নিয়ম, mg cos এই জায়গার মধ্যে mg cos cos থিটা। আর আগে যেটা নিয়েছিলাম এটার মধ্যে শুধু mg লইল, এটার মধ্যে শুধু কি কেন শুধু mg কেন, কারণ এগুলো প্রতিক্রিয়া খারাপ উপরের দিকে mg কাজ করে, কিন্তু আমরা যে দেড় হয়ে কাজ করছে মানে তিন যোগ হয়ে কাজ করছে বলে এটা কিছে mg cos থিটা। আমার কথা বুঝছো? তাহলে m এ তেন আমরা কি করতে পারবো, এখন যদি মান দিগুলো দেওয়া থাকে, মনে করেন প্রযুক্ত বল দেওয়া আছে কত, প্রযুক্ত বল দেওয়া আছে 20 নিউটন, কত নিউটন 20 নাতে আমরা একটু আগে দিই, প্রযুক্ত বল মনে কর কি আছে 22 নিউটন। আর মানে ঘর্ষণ মনে কর সরাসরি দেওয়া হয়ে আছে, ঘর্ষণ মনে কর আগের মতোই 2 নিউটনে দিলাম। আর আরেকটা কি আছে, আর এটা তো লাগবে, এটা লাগবে না, বস্তুর বড় তো লাগবে আমাদের, বস্তুর বল মনে কর দেওয়া 10 কেজি, কত কেজি 10 কেজি দিলে এমজি আর সাইন থিটা কি গুণা টাকা আছে? বুঝে নেব, এমজি আর সাইন থিটা কি গুণা টাকা আছে? হ্যাঁ গুণাকারে, মানে এভাবে একসাথে লেখা মানে সব কি গুণাকারে আছে, একসাথে লেখা মানে কি। তাহলে এই ক্ষেত্রে মনে কর m এর মান আমরা নিলাম হচ্ছে একটু কমাই এনে m এর মান 2 কেজি, কত কেজি, তাহলে এনে আমরা কি কি f এর মান কত 22 নিউটন, f এর মান কত 2 নিউটন, m এর মান কত 2 নিউটন, g এর মান কত 9.8। আর এই sin থিটার মান তো কইছি না, ধর এটা 30 ডিগ্রি, কত ডিগ্রি থিটা কত 30, তার মানে কত হইব 30 সমান কত m এম চাইলে কি আমরা এ বার করতাম না, এইটুকু ক্যালকুলেশন করলে কত হয়, এর মতো দেওয়া আছে 2 কেজি তো এর মতো আছে না, এই ক্যালকুলেশন করলে কত হইব, একটু ক্যালকুলেশন করতো 22 এর 2 গেলে থাকে কত 20, আটা গন দুই 2 into 9.8 হচ্ছে 19.6, 10.2 সবটা 10.2
2 সমান কত 12 তাহলে আমরা একবার লিখলে এই যেগুলো কি বল 10.2 বাই কত কত থাকো তাহলে তা সাইন 5.1 5.1 এটি তো একবারে ক্যালকুলেশন করছস সাইন সহ সাইনের তো কোনো ইয়া নাই সাইনের মান আছে ক্যালকুলেটর সাইনের মান বার করছস না তো আচ্ছা রাখ নিচে সাইনের মান কেন বার করবি আর এনে বুঝছো 9.8 থেকে মেরা এটা জির মান মস্তই তোমাদের আপাতত ব্রাঞ্চের সাথে কত নিবা 9.8 যদি জির মান পরিবর্তন হয় বিভিন্ন অংশে কি বিভিন্ন রকম হইব এর অঞ্চল অঞ্চল ভেদে ভিন্ন হবে উচ্চ উঠবে গেলে ভিন্ন হইব আবার গভীরে গেলেও কি ভিন্ন হবে আর পৃথিবীর যে গতি আছে গতির কারণে কি হয় ভিন্ন হয় এই যে কত হইছে 5.1 মিটার পার সেকেন্ড স্কয়ার এনি কি বুঝছো এই সবটির মধ্যে তো আমরা কি অনেক বার করছি না তো সবটির মধ্যে যদি ঘর্ষণ না থাকতো ত্বরণ কিরকম হইতো না ভিন্ন হইতো তুমি এটা মধ্যে ত্বরণ না থাকতো ঘর্ষণ না থাকতো তাহলে ত্বরণ কত লইলে তখন শুধু আমরা এফ ইকুয়াল টু এম লিখলাম বলে এফ কে লিখলাম বলে বাদ দিলাম বলে লিখলাম বলে এই জায়গার মধ্যে কি আমরা এফ কে লিখলাম বলে লিখলাম বলে ঘর্ষণ না থাকলে বলো ঘর্ষণ না থাকলে এফ কে মানে এফ লিখলাম বলে তাহলে আমরা কি পাইলাম বলো এই যে যা কিছু আমরা পাইলাম কয়টা পাইছি অঙ্ক তিনটা এগুলো তো সরাসরি মান আমরা বলে দিছি কিন্তু পরীক্ষায় তো আমরা মানে এরকম চিত্র একা দিব না একা দিব দিতে পারে চিত্র কি একা দিতে পারে অথবা কি মানে বর্ণনামূলক ভাবে প্রশ্ন লেখা লাগতে পারে যে একটি 10 কেজি ভারের বস্তুর উপর 2 নিউটন মানে 20 নিউটন বল 5 সেকেন্ড যাবত কাজ করতেছে কতটুকু দূরত্ব অতিক্রম করবে তাহলে দূরত্ব বার করতে আগে কি বার লাগবে ত্বরণ আমরা আজকে ত্বরণ বার করা শিখছি দূরত্ব তো আর বার করি নাই ত্বরণ বার করলে তোমরা দূরত্ব কে তার বার বের করতে পারো ত্বরণ যদি জানা থাকে তখন যে আদিবেগ আছে ধরো আদিবেগ যাই থাকে বা আদিবেগ না থাকলে অন্য তথ্য অবশ্যই থাকবে আমরা জানি গতি 5টা রাশি আছে 3টা রাশি দেখলাম আমরা কেতারি বাকি রাশি বার করতে মানে দুটো বার করতে পারি একটা রাশি আমরা বার করলাম ত্বরণ আর কয়টা রাশি দরকার আর দুইটা দরকার এই দুইটা একটা আদিবেগ দেওয়া থাকে হয়ে গেল একটা যদি সময় দেওয়া থাকে তিনটা তথ্য হয়ে গেছে গা তখন তো আমরা দূরত্ব করতে পারলাম বা সরণ কি করতে পারলাম বের করতে পারলাম আমার কথা বুঝছো এখন হ্যাঁ থিটার মান কেটে নির্দিষ্ট না এটা তো আমি বললাম 30 না 30 আর এখন মাঝে কত দিতে পারে 45 দিতে পারে আর 8 দিতে পারে হ্যাঁ ইয়া সাইন যেটা কি গুণ না শুনতে পেয়েছো সাইন 30 যদি আলাদা একটা জিনিস ত্রিকোণমিতি একটা ক্লাস করার পরে বুঝবেন না তুই এটা এক কে সমস্যা বিও এন যে তারপরে বিও এ এম এর তার কমপ্লিট যে তার সাইনের কথা আমি বলি উপরে এটা এফ কে তার উপরে ও হয় এন স্যার f কে cos তার এ না না এটা cos cos ও ঠিক ওই যে এটা কি প্রতিক্রিয়া তো কাজ করে কি কোন দিকে আর উপরের দিকে স্যার কেন লিখছিলেন যে প্রপার cos ভিডিও দেখো cos দেখে ও নিচের সাথে কথা না কত সে কার লগে যার সাথে থিটা তার সাথে সে কি cos তাহলে থিটা কার সাথে এটার সাথে না এজন্য এটা cos থিটা এটা যেই দিকে তার প্রতিক্রিয়া তৈ বরাবরই হবে আমার কথা বুঝছো এখন আমরা অঙ্কগুলা কেমন করাম কয়েকটা মানে অঙ্কগুলা কিভাবে করাম আমরা কয়েকটা কাজ দিয়ে দিই নাকি আর ইয়া শীত দিতেন না দিব স্ট্রং করে দিন ভাই করো সমলের কি থাকে সমলের এখন আমরা কি বার করছি সবগুলোতে কি বাড়িছে ত্বরণ যার থাকে সে কি সমাবেগে চলে যেখানে কোনো বল নাই ওই জায়গায় কেমন চলবো সমাবেগে মোট বল যদি কি হয় শূন্য হয় সেই ক্ষেত্রে কি হইব সমাবেগ আর বাকি সব ক্ষেত্রে কি থাকবো ত্বরণ থাকবো সমাবেগ কখন হইব তখন মোট বলটা কি বাই যে লব্ধি বল বা কার্যকরী বল কি শূন্য হবে সেই ক্ষেত্রে কি বা কোনো বল প্রয়োগ হইছে না সেই ক্ষেত্রে কি সমাবেগ চলবো কারণ ত্বরণ শূন্য আর যদি বল থাকে তাহলে তো ত্বরণ শূন্য আর কোনো সুযোগ নাই তাহলে একটি 10 কেজি ভরের কত কেজি 10 কেজি ভরের কোন বস্তুর উপর 20 নিউটন বল প্রয়োগ করা হলে ত্বরণ কত এই সেমটাই করবে আবার ঘর্ষণ বল কি 2 নিউটন হলে ত্বরণ কত মানে সেম আগের প্রশ্নের প্রশ্ন কি একই শুধু পার্থক্য কি ঘর্ষণ যদি 2 নিউটন হয় কি হয় স্যার ওটা রাখা লাগে
এটা করছিলে না, এনে 20 ছিল না, 20 ছিল না, অন্য মান ছিল। 22 আছে। আর তারপরে আবার মনে করো কি আমরা একটা তল দিয়ে দিলাম, কেন কোণ হচ্ছে 45 ডিগ্রি। কত ডিগ্রি? এই যারা সাইন এদিকে সাইনের হিসাব ধরে কইছিলে, এগুলো কি করবে? ক্যালকুলেটর দিকে সাইন একটা বাটন আছে, ওইটা টিপ দিয়ে পরে কেন খেলদা 30 লিখবে 60 লিখবে, তাহলে এই দুটো বানায় করছে। আর গণিতে ত্রিকোণমিতি চ্যাপ্টার মতো ধরনের খরচ নাই তাহলে। আর এটা 40 আরে কত 45 না? 45 হইলে এই ক্ষেত্রে মনে করো একটা বস্তু তো এরকম, এই বস্তুর ভর হচ্ছে হ্যাঁ 10 কেজি। কত কেজি? এইদিকে তার 100 নিউটন বল প্রয়োগ করতেছে। কত নিউটন? 100 নিউটন বলে তার উপরের দিকে টানতেছে। কোন দিকে? আর বস্তুটা কোন দিকে গতিশীল হইব? হ্যাঁ ওইটা তোরা খুঁজে বার করবি কোন দিকে গতিশীল হইব। কত নিউটন বল দিছি আমি? 100 নিউটন। বল দিছে না? হ্যাঁ তো ত্বরণ নির্ণয় করবে। বস্তুটির ত্বরণ 3 লই দিও। বস্তুটির ত্বরণ তো কাটাইল না, 3টা আসছে না? আমি বুঝছ পারবে? চেষ্টা করে দেখ, পারস নি, না পারলে তো পরে আসি না না কালকা করে আনবি, ঠিক আছে? অনেক ঘর্ষণ বুঝছস, তোর আর ঘর্ষণের মধ্যে এই যে যেটি কইছি এডি এর বেশি, আর তোরা এসএসসির মধ্যে এত বেশি কিছু আসবে না, যদিও আরো অনেক জটিল আরো আছে। আছে। এগুলা যদি ভবিষ্যতে ভবিষ্যতে সায়েন্স নিয়ে করস, ঠিক আছে? তাহলে আমাদের প্রথমত সূত্র কটা লাগছিল যে F = m এ মেইন সূত্র, এটা রেখে আমরা কি করছি সাজাইছি। তো শর্টকাটে তোরা যেটা মনে রাখতে পারস, তোরা ম্যাক্সিমাম অঙ্কের মাঝে তো তারা শুধু দেয় ঘর্ষণ তো আছে, তাহলে ঘর্ষণ থাকলে তোরা লিখে লাগবে কি F - F = কি m, আর ঘর্ষণ না থাকলে শুধু F = কি m। আর প্রযুক্ত বল নাই, শুধু ঘর্ষণ আছে, কি আছে? তাহলে শুধু F = কি m এ, কিন্তু এই ক্ষেত্রে F এর মানটা কি পাইবে? মাইনাস। এই ক্ষেত্রে F এর মানটা কি পাইবে? মাইনাস। এটা তো স্বাভাবিক হিসাব দিবি। স্যার f কে সমান মিউ n এটা তো হয়। এটা তো সে প্রশ্নে যদি f কে না দেওয়া থাকে, তখন এই সূত্র দ্বারা করবে f কে বার করবে। অনেক সময় ঘর্ষণ সহগ বার করতে হয়, তো f = কি মিউ n, অথবা স্যার এটা লিখতে পারো মিউ r। আমি বুঝছস? তাহলে কয়টা সূত্র পাইলে? একটা, দুইটা, তিনটা, চারটা। এই চারটা দিয়ে মূলত আমরা অঙ্কগুলা কি করা। Mundas gente.